একদিকে গনি খান মিথ, অন্যদিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, আর তার পাশে তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট। এই তিন জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রথমেই আসি গনি খান মিথ। হ্যাঁ, মালদা মানেই তো গনি খান। গনি খানের মৃত্যুর পরেও গনি মিথ থেকে যায়। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য গনি খানের মৃত্যুর পর মালদায় গিয়ে বলেছিলেন গনি খানের না করা কাজ, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে চান তিনি। এতটাই প্রভাব ছিল, এতটাই গভীর অভিঘাত ছিল গনি খান চৌধুরীর, তার নামের, তার পরিবারের। পরবর্তীকালে আমরা দেখি যে কোতোয়ালি ভবন তার এবং তার অন্যান্য সদস্যরাও কিন্তু এই গনি মিথকে সামনে রেখেই মালদার বুকে জনপ্রতিনিধিত্ব করেছেন। কিন্তু সেই গনি মিথ এবার কি রক্ষা হবে? গনি মিথ কি এবার অটুট থাকবে? 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা দেখেছিলাম গনি খানের ভাই ডালুবাবু আবু হাসেম খান চৌধুরী, তিনি জিতেছিলেন দক্ষিণ মালদা কেন্দ্র থেকে কংগ্রেসের পতাকা নিয়ে, কিন্তু জিতেছিলেন মাত্র 8,000-এর কিছু বেশি ভোটে। দ্বিতীয় স্থানে এসেছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র, এবারেও তিনি প্রার্থী। খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ মালদায় ধর্মীয় মেরুকরণ একটা বড় আকার ধারণ করেছে। এটা নতুন নয়। 70-এর দশকেও জনসংঘের যথেষ্ট রাজনৈতিকভাবে ভূমিকা ছিল এই দক্ষিণ মালদার কেন্দ্রে। এবং সম্প্রতি যে 2016-তে রাজ্যে বিজেপির যে একটা উত্থান দেখা যায়, 3 জন জনপ্রতিনিধি দেখা যায়, সেটাও কিন্তু দেখা গিয়েছিল এই বৈষ্ণবনগর কেন্দ্র থেকে, যে বিধানসভাটি দক্ষিণ মালদা কেন্দ্রের অন্তর্ভুক্ত। আবার যদি দেখেন যে তপন শিকদারের নেতৃত্বে 8-এর বা 9-এর দশকে যে নতুন করে বিজেপি ঘর গোছানোর কাজ শুরু করেছিল এ রাজ্যে, তখনও কিন্তু ইংরেজ বাজার কেন্দ্রটি থেকে তপন শিকদার প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মিলিতভাবে ইংরেজ বাজার পুরসভা তারা বোর্ড গঠন করেছিলেন। অর্থাৎ জনসংঘ, বিজেপি বা হিন্দুত্ববাদী রাজনীতির একটা চর্চার কেন্দ্র হিসেবে এই দক্ষিণ মালদার বিভিন্ন অংশ কিন্তু আগে থেকেই ছিল। 70-এর দশক থেকেও কিন্তু তার উপস্থিতি জোরালোভাবে টের পাওয়া যায়। 2019-এ শ্রীরূপা মিত্র দাঁড়িয়ে যখন এই বিপুল সংখ্যক ভোট আনলেন, ভোট টানতে পারলেন এবং মাত্র 8,000 ভোটে জিতলেন আবু হাসেম খান চৌধুরী, তখনই কিন্তু স্পষ্ট বোঝা গেছিল যে দক্ষিণ মালদার জনগোষ্ঠীর মধ্যে একটা স্পষ্ট ধর্মীয় মেরুকরণ হয়েছে। এর পাশে কি থাকছে এবারের নির্বাচনে যা গুরুত্বপূর্ণ, তা হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বারংবার যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে জোটের প্রসঙ্গ ছিল, সেই জোটের প্রসঙ্গে অনেকেই বলেন যে মালদা দক্ষিণ কেন্দ্রটিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু ভাবনা ছিল যে যদি জোট হয় তাহলে সেখানে জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের যারা প্রার্থী থাকবেন তারা লড়বেন এবং সেক্ষেত্রে কংগ্রেস খুব সুন্দর করে এই আসনটি জিততেই পারে, এরকম একটা মসৃণ জায়গা তৈরি হবে জোট হলে পরে। কিন্তু জোট শেষমেশ হয় না। বঙ্গ কংগ্রেস মূলত বেঁকে বসে এবং তারা বামেদের সঙ্গে জোট করেছেন। তৃণমূল কংগ্রেসের কাছে এটা প্রেস্টিজ ফাইট। কেন প্রেস্টিজ ফাইট? এই জন্য যে দক্ষিণ মালদা কেন্দ্রটি, এই লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের একটা আদি দুর্গ। যেমন বহরমপুর কংগ্রেসের একটা বড় দুর্গ, ঠিক তেমনি দক্ষিণ মালদা কেন্দ্রটি কিন্তু কংগ্রেসের একটা অনেক পুরনো দুর্গ, যেখানে 1979 সাল থেকে কংগ্রেসের পতাকা নিয়ে গনি খান চৌধুরী 2006 সাল পর্যন্ত সাংসদ ছিলেন। পরবর্তী সময়ে তার ভাই আবু হাসেম খান চৌধুরী সাংসদ ছিলেন, তিনি বিদায়ী সাংসদ। এবার তার পুত্র ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছে। কিন্তু এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক সমীকরণ ঘটে গিয়েছে। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মালদা জেলা পরিষদ দখল করেছিল এবং মালদায় তৃণমূল কংগ্রেসের একটা বড় সংগঠন তৈরি হয়েছিল।
পরবর্তীকালে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, পুরনো নবীন প্রবীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে মালদা তৃণমূল কংগ্রেসে, নিশ্চিতভাবে হয়েছে। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং তার মাঝখানে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণের জায়গা থেকে কিন্তু বিজেপিকেও আমরা বেশ স্পষ্টভাবে দেখতে পেয়েছি। 2016-তে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক জিতেছিলেন এবং পরবর্তীকালে 2021-এ আমরা ইংরেজবাজার যে বিধানসভা কেন্দ্র, সেখানে শ্রীরূপা মিত্র বিধানসভায় জিতেছিলেন, বৈষ্ণবনগর বিজেপি হারিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বৈষ্ণবনগরের বিধায়ক। কিন্তু সামগ্রিকভাবে 19-এর যে নির্বাচন, সেখানে বিজেপি কিন্তু একটা ব্যাপক সংখ্যক ভোট পায়। তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইটে আমরা সব থেকে বেশি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করছেন, মিটিং করছেন, জনসভা করছেন, পদযাত্রা করছেন। মালদার ওপর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তা তৃণমূল কংগ্রেসের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রেস্টিজ ফাইট, যা একদা কংগ্রেসের একটা গড় বলে পরিচিত ছিল। এখনও সেখানে কংগ্রেসের একটা জোরালো উপস্থিতি আছে। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গায় দক্ষিণ মালদা কেন্দ্রে একটা ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যেটা আমরা দেখেছিলাম, সেটা কেন গুরুত্বপূর্ণ, যে একদা একচ্ছত্র আধিপত্য ছিল যে কংগ্রেসের, সেই কংগ্রেসের প্রার্থী মাত্র 8,000 ভোটে জিতেছিল এবং সেখানে একটা বড় সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বড় সংখ্যক ভোট পেয়েছিল বিজেপি, এবং কংগ্রেস সেখানে যে ভোট পেয়েছিল মাত্র 8,000 ভোটে তারা জিতেছিল। এবারের নির্বাচনে 2024-এর নির্বাচনে বিজেপির সমীকরণটা কি? বিজেপির সমীকরণ শ্রীরূপা মিত্র তাদের খুবই একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, এবং তাদের একটা সহজ সমীকরণ আছে যে ওখানে যে কিষাণ মণ্ডল সম্প্রদায় রয়েছে দক্ষিণ মালদায়, যাদের কাছে প্রায় 60-70 হাজার ভোট রয়েছে, তারা 2019 সালে বেশ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট বা নির্দল প্রার্থী হিসেবে এই কিষাণ মণ্ডল যে জনগোষ্ঠী যারা এসটি হওয়ার দাবি রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা ভোট ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে এই দক্ষিণ মালদা কেন্দ্রে, ডালুবাবুর জয়ের পেছনে অনেকেই কিন্তু মনে করে যে এই কিষাণ মণ্ডল সম্প্রদায়ের যে নির্দল প্রার্থীরা প্রায় 15,000 ভোট পেয়েছিল, সেই 15,000-এর অর্ধেক ভোটও যদি চলে আসতো বিজেপির দিকে, তাহলে কিন্তু ডালুবাবুর পক্ষে এই 8,000 ভোটেও জিতাটা বেশ কঠিন হয়ে দাঁড়াতো। এটা রাজনৈতিক মহলের ধারণা। কংগ্রেস আত্মবিশ্বাসী, কংগ্রেস তাদের বক্তব্য যে এটা গণি গড়, এবং এই গণি মিথ একটা ভোটের দিন ব্যাপকভাবে এই গণি আনুগত্য কাজ করে গোটা মালদা জেলার মানুষের মধ্যে। বিশেষত তারা বলছেন শামশেরগঞ্জ, ফারাক্কা, এই সমস্ত জায়গা থেকে ব্যাপক সংখ্যক ভোট কংগ্রেস পাবে। কিন্তু ওখানে যেটা হয়ে রয়েছে সেটা খুব স্পষ্ট। একদিকে গণি মিথ নিশ্চয়ই তার অস্বীকার করা যায় না, কিন্তু সেই গণি মিথ পরবর্তীকালে তার বাড়ির সদস্যরাই, গনি খান চৌধুরীর ছোট ভাই, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কংগ্রেস ছেড়ে। মৌসম বেনজির নূর সেই গনি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যা, যিনি কংগ্রেসের সাংসদ ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং এই মুহূর্তে তিনি রাজ্যসভার সাংসদ। অর্থাৎ গনি পরিবারেও কিন্তু একটা রাজনৈতিক উলটপুরাণ ঘটেছে। খুব স্বাভাবিকভাবে গনি খান চৌধুরীর যে ব্যাপক যে তার যে অনুগামী শিবির, সেখানেও কিন্তু একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। তা না হলে তৃণমূল কংগ্রেস এত বড় ভোট ব্যাংক কী করে তৈরি করলো গোটা মালদা জেলার মধ্যে? নিঃসন্দেহে কংগ্রেস যারা একদা করতেন তাদের একটা বড় অংশ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস করেন, এবং সেখানে বিজেপির খুব গুরুত্বপূর্ণ উত্থান, বামেদের অনেকটাই পিছিয়ে আসা এবং বিজেপির উত্থান। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গা, টান টান ত্রিমুখী লড়াই। একদিকে কংগ্রেসের ভোট ব্যাংক এবং গণিমিত, অন্যদিকে ধর্মীয় মেরুকরণ এবং বিগত দিনগুলোতে তিল তিল করে সঞ্চয় করা বিজেপির ভোট ব্যাংক, কিষাণ মণ্ডল সম্প্রদায়ের এবারে কোনো নির্দল প্রার্থী না হওয়া, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট,
বাড়ি বাড়ি যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা, তার সরকারের সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার, এই সব মিলিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রে এই ত্রিমুখী লড়াইয়ে ফলাফল কি দাঁড়ায়, কে জেতে, কত ভোটে জেতে, এটা কিন্তু একটা অবশ্যই বড় সমীকরণের বিষয়। পাশাপাশি এটাও মনে রাখবার, দক্ষিণ মালদা কেন্দ্রে আরও একটা ব্যাপার, গণিমিথ কি অটুট থাকবে 2024-এও, নাকি অনেক কিছুর মতোই গণিমিথও এবার বাংলার রাজনীতি থেকে বিলীন হবে? এটা কিন্তু লক্ষ টাকার প্রশ্ন। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।